যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নিয়ে নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ঘর গোছানো দিয়ে শুরু করব। বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, এজন্য আজকে ঘরটা পরিষ্কার করতে পারি নাই, খুবই এলোমেলো হয়েছিল। তাই ভাবলাম আজকে ঘরটা পরিষ্কার করব, একটু ভিডিও করি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এলোমেলো হয়েছিল ঘরটা। তো এই যে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সাথে বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি। এই বিছানার চাদরটা কিন্তু কিছুদিন আগে আনছিলাম, আপনাদের দেখাইছিলাম। আমার কেন জানি এই সাদা কালার, খুব হালকা কালারের বিছানার চাদরগুলো খুব ভালো লাগে। আর এই যে ঘরেটাও চেঞ্জ করে দিয়েছি। এই দুইটা বিছানার চাদর সেদিন মার্কেট থেকে আনছিলাম, আপনাদের দেখাইছিলাম ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঘর পরিষ্কারের সাথে সাথে কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে কিচেনের লুকটা কিন্তু পাল্টে ফেলছি। সেদিন যে ওয়ালপেপার আনছিলাম সেটা দিয়ে কিচেনটাকে একটু নতুন করে সাজিয়ে নিয়েছি। আজকে রান্না করব যে আমরা তো কিছু আমরা নিয়ে নিয়েছিলাম, আর রান্না করবো যে সাজনা। আজ আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলবো। 3 বছরের মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম খেতে। মেয়েটা আজ বাইরে ঘোরার বায়না ধরেছে ভীষণ। অবশ্য ছোট মানুষ, ওদের এখন বয়সটাই তো বাইরে ঘুরে বেড়ানোর, অথচ সারাদিন মেয়েটা ঘরবন্দি হয়েই থাকে। মা নেই ওর, ওকে জন্ম দেওয়ার সময় আমাকে আর ছোট্ট মেয়েটাকে ছেড়ে পাড়ি জমিয়েছে পরকালে। পরবর্তীতে আমাকে অনেকে বিয়ে করার কথা বললেও বিয়ে করিনি আমি। কি করে করব? ওর মায়ের স্মৃতিগুলোই তো ভুলতে পারিনি। আমার মা মরা মেয়েটাকে দেখাশোনা করার জন্য ওর দাদি অর্থাৎ আমার মাই যথেষ্ট। তবে তারও বয়স বেড়েছে, হাঁটুর ব্যথায় চলতে ফিরতে তারই কষ্ট হয়। মেয়েকে নিয়ে আবার বাইরে ঘুরতে বের হবে কিভাবে? আর আমিও সারাদিন অফিসে থাকি, মেয়েটারও তো একটু বাইরে ঘুরতে ইচ্ছে করে। তাই আজ ভাবলাম যাই রেস্টুরেন্টেও খেয়ে আসি, আবার ওকে ঘুরিয়েও নিয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ। ছোট মেয়েটাকে নিয়ে গেলাম এক সুসজ্জিত বড় রেস্টুরেন্টে। 2 বাপ বেটি মিলে বসলাম একটা চেয়ার দখল করে। মেয়েটার চোখ মুখে যেন উপচে পড়া খুশি। আমি হাসলাম মেয়েটার খুশি দেখে, বললাম, কি খাবে তুমি বলো মা, আমি অর্ডার করে দিচ্ছি। মেয়ে আমার তার হাতের ছোট ছোট আঙ্গুলগুলো তুলে গুনে গুনে বলল, চিপস, আইসক্রিম, চকলেট আর কেক। আমি হেসে ফেললাম মেয়ের কথায়। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললাম, এসব তো এখানে পাওয়া যায় না মা। মেয়ের মুখ মলিন হলো, মলিন কণ্ঠে বলল, তাহলে আমরা এখানে এসেছি কেন বাবা? আমি হাসলাম, মেয়েকে আশ্বস্ত করে বললাম, আমরা এখানে অন্য কিছু খাবো, তারপর বাসায় যাওয়ার সময় তোমাকে চকলেট, চিপস, আইসক্রিম সব কিনে দেব। মেয়ে আমার উৎফুল্ল হলো, মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আমি একজন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলাম। ওয়েটার জানালে একটু সময় লাগবে। আমি আর কিছু বললাম না। ওয়েটারকে হাসি মুখে বিদায় দিয়ে তাকালাম আশেপাশে। আমার পাশের টেবিলে কতগুলো ছেলে মেয়েকে চোখে পড়লো, সবার মুখে হাসি। খেয়াল করলাম ছেলে মেয়েগুলোর সম্মুখে বড়সড় একটা কেক রাখা, হয়তো বা কারো জন্মদিন পালন করছে ছেলে মেয়েগুলো। আমরাও করেছি সেই ছাত্র জীবনে। ছেলে মেয়েগুলোর দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালাম তাদের পাশের টেবিলে। চোখে পড়লো অল্প বয়সী এক দম্পতিকে। কি সুন্দর একে অপরকে খাইয়ে দিচ্ছে তারা। মেয়েটা আবার লাজুক চোখে হাসছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। আজ আমার স্ত্রী বেঁচে থাকলে হয়তো মেয়েকে নিয়ে আমরাও আমাদের সময়টা ওইভাবে উপভোগ করতে পারতাম। চোখ ঘুরিয়ে আশেপাশটা আরও একটু ভালো করে দেখে নিলাম। সব টেবিলই মোটামুটি ভর্তি। কেউ মাকে নিয়ে এসেছে, কেউ বাবাকে নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে, আবার কেউ কেউ স্বামী স্ত্রীও এসেছে। কেউ খাচ্ছে, কেউ তো আবার আমাদের মতোই বসে আছে। আমি আরেকবার পুরো রেস্টুরেন্টে চোখ বুলিয়ে ওয়েটারকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, আমাদের অর্ডারটা কখন আসবে? ওয়েটার ছেলেটা নম্র কণ্ঠে জবাব দিল, এই তো স্যার, একটু পরে চলে আসবে। আমি আবারও অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে প্রচণ্ড বেগে একটা শব্দ এসে আমার কানে আঘাত হানলো। মেয়েটা চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। মুহূর্তে চারদিক থেকে চিৎকারের ধ্বনি ভেসে এলো, আগুন আগুন! আমি যেন মুহূর্তের মধ্যেই থমকে গেলাম। আগুন? কোথা থেকে আসবে আগুন? মেয়েটাকে বুকে জড়িয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালাম চারিদিকে। আগুনের লেলিহান শিখা দৃষ্টিতে পড়ল। কি ভয়ানক সে দৃশ্য! রেস্টুরেন্টের লোকজন ছোটাছুটি শুরু করেছে ইতোমধ্যে।
কেউ প্রবেশদ্বার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো কেউ জানালা থেকে, তবে ব্যর্থ সবাই। ইতোমধ্যে চারিদিক থেকে আগুন গ্রাস করে নিয়েছে পুরো রেস্টুরেন্টকে। প্রবেশদ্বারে দাউ দাউ করে আগুন জ্বলছে। মেয়েটা আমার কাঁদছে ভয়ে ভীষণ। আমারও ভয় হচ্ছে, নিজের থেকেও বেশি ভয় হচ্ছে ছোট্ট মেয়েটার জন্য। এই তো সেদিন মেয়েটা পৃথিবীতে এলো, এখনো পৃথিবীটাকে সে ভালো করে দেখার সুযোগটাই পেল না। মেয়েকে কোলে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। সকলের সাথে আমিও ছোটাছুটি শুরু করলাম। যদি কোনোভাবে বের হতে পারি এখান থেকে, নিজে না বাঁচলেও হবে, অন্তত মেয়েটাকে বাঁচানোর আশা নিয়ে ছোটাছুটি শুরু করলাম। ইতোমধ্যে আগুনের দাপটে রেস্টুরেন্টের ভিতরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে। বেশিরভাগ মানুষেরই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমারও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও আমি প্রাণপণ ছুটছি মেয়েটাকে বাঁচাতে। মেয়েটাও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমার ভীষণ অসহায় লাগছে। বাবা হয়ে আজ নিজের ছোট মেয়েটার এই মৃত্যুময় দৃশ্যটা দেখতে হচ্ছে। কান্না পেল আমার ভীষণ। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আমি আমার কান্না আটকাতে পারলাম না। কেঁদে দিয়ে বললাম, মা আর একটু সহ্য করো, বাবা তোমাকে বাঁচাবে, এই ভয়ঙ্কর আগুন থেকে বের করবে তোমাকে। মেয়েটা আমার সহ্য করতে পারল না। চোখগুলো বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। সেই সাথে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়াতে খিঁচুনি উঠেছে। মেয়েটার ছোট্ট শরীরটা ভাঁজ হয়ে উপরে উঠছে। আশেপাশে কারোর কাছে সাহায্যও চাইতে পারছি না। আশেপাশে সবার একই রকম অবস্থা। আমি ডুকরে কেঁদে উঠলাম। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলাম। একটু পর অনুভব করলাম মেয়েটার খিঁচুনি থেমে গেছে। জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছে না। হয়তো আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে। আমারও শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। পিঠটা ইতোমধ্যে আগুন গ্রাস করে নিয়েছে। ভীষণ জ্বলছে শরীরটা। তবুও সে আগুন নিয়েই আমি আবার ছুটলাম মেয়েটাকে বাঁচানোর শেষ চেষ্টা চালাতে। চোখে পড়ল আমার পাশের টেবিলের ছেলে মেয়েগুলোর জ্বলন্ত দেহ। আগুনকে শরীরে নিয়ে কাটা মুরগির মতো ছটফট করছে আর চিৎকার করছে। পাশের টেবিলের সেই দম্পতির অস্তিত্বও বিলীন। হয়তো আগুনে ঝলসে তাদের দেহগুলো পড়ে আছে আশেপাশে কোথাও। আমিও বসে পড়লাম মেঝেতে। মাথার দিক ব্যতীত আমার পুরো শরীরটাই এখন আগুনের দখলে। ছোট মেয়েটার শরীরটাতেও আগুন জ্বলছে। চোখ দুটো আমার ঝাপসা হয়ে উঠল। ঢলে পড়লাম পোড়া মেঝেতে। অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। তবে সে অশ্রু ব্যর্থ হলো আমার মেয়েটার শরীর থেকে আগুন নেভাতে। আমি অনুভব করলাম আমার হৃদয় জ্বলছে। এই বোধ হয় আমার জীবনের অন্তিম ক্ষণ উপস্থিত হলো। আগুন ধীরে ধীরে গ্রাস করলো আমার মাথার অংশ। চোখের সম্মুখে দেখতে পেলাম আমার মৃত স্ত্রীকে, ডাকছে আমায়। হয়তো এই ভয়ঙ্কর পৃথিবী থেকে তার সাথে আমাদের বাপ বেটিকে নিতে এসেছে। এতটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমি হাসলাম। আগুনে পুরোপুরিভাবে গ্রাস করা ওষ্ঠ নাড়িয়ে বললাম, ওরা আমায় বাঁচতে দিল না। এই ব্যস্ত শহরের অপরিকল্পিত নগরায়ন আমার ছোট্ট মেয়েটাকেও বাঁচতে দিল না, দেখতে দিল না এই সুন্দর পৃথিবীটাকে। আসলে বাস্তবে এরকম ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত। আমার গল্পটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।